ওয়ার্ল্ড কাপ, তাহলে সামনে ওয়ার্ল্ড কাপ যদি হয় তাহলে কে এবার ওয়ার্ল্ড কাপ নিতে পারে তোমার ধারণা? 2018 সালে ওয়ার্ল্ড কাপে আমরা যা দেখলাম যে হেভিওয়েট যারা টিম আছে আর কি, যেমন জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, সচরাচর আমাদের ইন্টারকন্টিনেন্টাল যে দেশগুলো আছে সবাই ম্যাক্সিমাম এই তিনটা দেশকে সাপোর্ট করে। কিন্তু দেখলাম যে এইবারের লাস্ট ওয়ার্ল্ড কাপটায় ক্রোয়েশিয়া খুব ভালো খেলেছে, স্পেন খুব ভালো খেলেছিল, যদিও স্পেন খুব ভালো মানে গ্রুপ পর্ব থেকে পেরোতে পারেনি। ফ্রান্স খুব দারুণ একটা ওয়ার্ল্ড কাপ কাটাইছে এবং আমি মনে করি যে তাদের গোল্ডেন জেনারেশন এবার যে ওয়ার্ল্ড কাপটা জিতেছে, তারপরেও সামনের ওয়ার্ল্ড কাপটায় ফ্রান্সের সম্ভাবনা আমি 0% দেখতেছি। কারণ যদি হিস্ট্রি দেখি, যারা আগের বার ওয়ার্ল্ড কাপ জিতে তারা পরের বার গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যায়। সুতরাং ফ্রান্সের চিন্তা বাদ দিতে হবে। আমি মনে করি ফ্রান্সে যারা এবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তারাও মোটামুটি মেন্টালি সেট আপ করে যাবে যে আমরা এবার মানে গ্রুপ স্টেজ থেকে বাদ করে যাব। তো আমার কাছে মনে হয় টপ 3 ফেভারিট হতে পারে সবার আগে ইংল্যান্ড হতে পারে, পর্তুগাল হতে পারে, তাছাড়া জার্মানকেও বা ধরা যায়, জার্মান এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল। এই 5টা টিম আমার কাছে মনে হয় যে টপ 5 ফেভারিট। একটু বলি, পর্তুগাল নিয়ে আমার সন্দেহ আছে। আচ্ছা। পর্তুগাল কি এবার ওয়ার্ল্ড কাপ মূল পর্বে উঠতে পারবে কিনা হ্যাঁ, তা নিয়ে আমার একটু সন্দেহ। এটা একটা প্রশ্ন, কারণ এবারের যেই বলা হয় মূল পর্বে, হ্যাঁ, প্লে অফে যেতে হলে এখন ইতালি অথবা পর্তুগাল যে কোনো একটা টিমকে মূল পর্বে যেতে হবে। সুতরাং আমরা মনে করি যে এবার একটা দারুণ ফাইট হবে। যদি স্পেন এবং ইটালি এবং পর্তুগালের মধ্যে, আমি মনে করি যে ইটালি এবার খুব ইয়াং টিম, মানে অন্যান্যবার বলা হয় যে তাদের বুড়ি একটা দল বলা হয়, কিন্তু এবার মোটামুটি অনেক ইয়াং একটা টিম যাবে ইটালি। তো ইটালি একটা ভালো চান্স ছিল, যদিও এমন একটা সমীকরণ মানে এসে পড়ছে যে হয় পর্তুগাল যাবে নাহলে ইটালি যাবে। তো আমার কাছে মনে হয় যেই যাক তারা ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা টিম, দুটা টিমই। তবে সবার কি মনে হয় জানি না, কিন্তু আমার আশা ছিল ইতালি এবার কাপটা নিক, কারণ যেহেতু তারা ইউরোতে খুব ভালো রেজাল্ট করছে। তো আমি আশাবাদী ছিলাম ইতালিকে নিয়ে, কিন্তু ইতালি মনে হচ্ছে পর্তুগাল বা ইতালির সাথে মানে কেউ হয়তো বাদ করতে পারে, দুই দল থেকে একজন বাদ করতে পারে। এবং আমার কাছে মনে হয় যে ইতালির চান্স খুব বেশি আছে পর্তুগালের থেকে, কারণ পর্তুগাল একটা টিম হিসেবে এখনো খেলতে পারতেছে না। মানে ওদের যে স্ট্রেংথ, ওদের ব্যাকে আমি জানি যে ডিফেন্সে থাকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এখন, মানে ম্যান সিটিতে খেলে একজন ডিফেন্ডার আছে এবং পেপে আছে যে খুব অভিজ্ঞ একজন প্লেয়ার, রিয়াল মাদ্রিদের এক্স প্লেয়ার, এবং পোর্টোতে খেলে। সুতরাং আর মিডফিল্ডেও তাদের যথেষ্ট স্ট্রং পর্তুগালের, ব্রুনো ফার্নান্দেস, তারপর আরও অনেকেই প্লেয়ার আছে, বার্নার্দো সিলভা আছে আমরা জানি। ফ্রন্টে তো আমরা জানি যে রোনালদো টপ সবসময় থাকে এবং সবসময় দলকে নেতৃত্ব দেয়, এবং তার সাথে ফ্লেক্স আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সুতরাং আমি মনে করি পর্তুগালে একটা খুব ভালো চান্স ছিল, যদিও তাদের সমীকরণ এমন জায়গায় চলে আসছে যে তাদের বাদ করে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি না থাকে তাহলে বিশ্বকাপের রং ওইভাবে কেমন হয়। বিশ্বকাপের মেইন আকর্ষণ হচ্ছে রোনালদো। অবশ্যই রোনালদো, মেসি, নেইমার, এই তিনটা নাম সবসময় বিশ্বকাপে ওতপ্রোতভাবে জড়িত। এবং মানে রোনালদো যদি না থাকে অনেকটাই রং হারায় ফেলবে ওয়ার্ল্ড কাপ। এবং আমার কাছে মনে হয় মেসি এবং রোনালদোর এটা শেষ বিশ্বকাপ। এবং নেইমারও আমি দেখলাম যে লাস্ট একটা ইন্টারভিউতে বললো যে এটা আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। ও আর যতটুকু শুনলাম ও আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে চায় না। তো আমার কাছে মনে হয় যে এই তিনটা লেজেন্ডের জন্যই একটা মানে স্মরণীয় একটা ওয়ার্ল্ড কাপ হইতে পারে। যদি রোনালদো যেতে পারে তাহলে আমি মনে করি যে, আর যদিও কাতার বিশ্বকাপ হওয়ার কারণে এখন এশিয়ার কন্ডিশনে আসলে লাতিন আমেরিকা দেশগুলো কীরকম ভালো করবে এটা একটা ডাউট আছে এখন। আর ইউরোপ সবসময় ফাস্ট ফুটবল খেলে, ইউরোপের যত টিম আছে সবাই খুব ফাস্ট খেলে। এখন লাতিনের শিল্পীর সাথে ইউরোপের স্পিড কীরকম খেলে এটা আমরা অনেকটাই মুখিয়ে আছি দলটা নিয়ে তোমার কি সম্ভাবনা দেখতেছে? ব্রাজিল গত 2000, যদিও ব্রাজিল আমার ফেভারিট একটা দল, আমি ব্রাজিল টিম সাপোর্ট করি। ব্রাজিল আসলে 2002 সালে তারা মনে হয় শেষ বিশ্বকাপ জিতে। এখন 2002 থেকে 2010 পর্যন্ত তাদের একটা ড্রিম টিম ছিল। আমরা জানি রোনালদিনহো, রবার্তো কার্লোস, রোনালদো ছিল, কাকা ছিল, রবিনহো ছিল, দিদা ছিল, মানে একটা স্বর্ণযুগ ছিল ব্রাজিলের। এখন তারা একটা মনে হয় যে একটা নতুন একটা টিম হিসেবে আসছে। যদিও গত ওয়ার্ল্ড কাপটায় তারা খুব ইয়াংস্টার নিয়ে, মোটামুটি এক্সপিরিয়েন্স প্লাস ইয়াংস্টার দুটা মিলিয়ে খুব ভালো একটা টিম নিয়ে গিয়েছিল, যদিও তারা খুব ভালো কিছু করতে পারে নাই। এবার কাতার বিশ্বকাপে মূলত আমি মনে করি ব্রাজিল একটা হট ফেভারিট একটা টিম, কারণ তাদের একটা ব্যালেন্স টিম আছে। আমি বলি গোলকিপারে, আমি প্রত্যেকটা পজিশনে ব্রাজিলের ব্যাকআপ প্লেয়ার ওয়ার্ল্ড সেরা। আমরা জানি যে ড্যানি আলভেস এখনও বার্সায় নতুন করে ব্যাক করছে এবং সে যেই পারফর্ম করতেছে আমার কাছে মনে হয় রাইট ব্যাক পজিশনে
38 বছর বয়সে একজন ড্যানিয়েল বেস চান্স পেতেই পারে ওয়ার্ল্ড কাপে এবারে। সুতরাং আমি মনে করি ওভারঅল ব্রাজিল খুব ভালো টিম, তাদের খুব ভালো সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপে জেতার। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে তারাই জিতবে যারা একটা টিম হিসেবে খেলতে পারবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের মাধ্যমে। ব্রাজিলের গোলকিপারগুলা এবং বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট। কারণ আমি জানি যে ম্যান সিটি এডারসন এবং লিভারপুলের অ্যালিসন দুইটাই ওয়ার্ল্ডের টপ 5 মানে গোলকিপার যদি দেখতে চাই তাদের মধ্যে অন্যতম। সুতরাং আমি মনে করি যে ব্রাজিল একটা অপ্রতিরোধ্য টিম, কিন্তু তারা আসলে কেন যেন একটা দল হিসেবে খেলতে পারেনি এতদিন। এবং এই মানে কি বলা হয় বাছাই পর্ব যেই ম্যাচগুলো হচ্ছে সেখানেও ব্রাজিলকে খুব ব্রাজিলীয় যেই শৈল্পিক ফুটবল আমরা জানি সেরকম পাচ্ছি না। এখন দেখা যাক ওয়ার্ল্ড কাপে কীরকম করা যায়। আর ব্রাজিলের গোলকিপার ভালো হইলো কেন জানি, আর্জেন্টিনার গোলকিপার নাম যেন কি, এমিলিয়ানো মার্টিনেজ, ওরকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মার্টিনেজ তো আসলে এটা মানে একটা আবিষ্কার। আমরা জানি যে লিওনেল স্কালোনি আর্জেন্টিনা গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার যে বিধ্বস্ত অবস্থা ছিল সেইখান থেকে লিওনেল স্কালোনি দলটাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে। এবং আমরা গত 1 বছর আগেও আর্জেন্টিনাকে মানে আমরা মনে করেছিলাম যে এই আর্জেন্টিনা দলটা আসলে ওয়ার্ল্ড কাপে গেলে গ্রুপ পর্ব থেকে বেরোতে পারবে কিনা সন্দেহ ছিল, কিন্তু লাস্ট 1 বছরে স্কালোনি আর্জেন্টিনাকে যেভাবে রিগ্রুপ করছে এবং যেই টিমটা এখন হয়ে গেছে, আমি মনে করি যে হট ফেভারিট এবার সামনে ওয়ার্ল্ড কাপটায় আর্জেন্টিনা যে কোনো কিছু করতে পারে। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য ফাইনালিস্ট মনে করি যে সামনের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা। আচ্ছা আচ্ছা। এবং লিওনেল মেসির যেহেতু শেষ বিশ্বকাপ, আমরা মনে করি যে ক্রিকেটে যেরকম সচিন টেন্ডুলকার শেষ বিশ্বকাপে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ নিয়ে দেয়, তো আমার কাছে মনে হয় যে মেসিও এবার আর্জেন্টিনাকে একটা ওয়ার্ল্ড কাপ দিতেই পারে। আমরা কোপা আমেরিকা যে পারফরমেন্স দেখলাম মেসির কাছ থেকে, সেই অনুযায়ী আসলে মানে মেসি একটা ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড সেরা পারফরমেন্স দিবে এটাই আমরা প্রত্যাশা করি। আমার একটা প্রশ্ন, মেসি কি আবার বার্সেলোনায় ফিরতে পারবে? মেসি বার্সায় ফিরতে পারবে কিনা এটা নির্ভর করে অনেক কিছুর উপরে। কারণ যেই বোর্ডটা এখন আছে বার্সার, এই বোর্ডটায় আসলে অনেক সমস্যায় জর্জরিত। আমরা জানি যে আর্থিকভাবে বার্সেলোনা খুব ভালো অবস্থানে নেই, প্লাস হলো এখন যেই প্রেসিডেন্ট আছে লাপোর্তে, তার কথার সাথে কাজের খুব একটা মিল আমরা পাচ্ছি না। আমরা যারা বার্সেলোনার ফুটবল ফ্যান আছি, আমরা যারা খোঁজখবর নেই, খুব একটা কথা কাজের মিল পাই না। তারপরেও দেখা যাক, মেসি সবসময় বার্সেলোনার প্রতি নিবেদিত। আমরা জানি যে উনি সেই ছোটোবেলা থেকে তার যেই একটা সমস্যা ছিল, শারীরিক সমস্যা, সেখান থেকে বার্সা তাকে উঠিয়ে এনে ওয়ার্ল্ড সেরা বানিয়েছে। বার্সেলোনা মেসির ক্লাব, মেসি যতই পিএসজিতে যাক না কেন মেসি বার্সায় ফিরবে, হয়তোবা খেলোয়াড় হিসেবে না হলেও কোচ হিসেবে অথবা সংগঠক হিসেবেও বা পরিচালক হিসেবেও সে আসতে পারে। এবং বার্সায় মেসি আসবেই, সেটা আজকে হোক কালকে হোক আসবেই। কোচ হিসাবে যদি ফিরে তাহলে সেটাই থেকে বড় পাওনা, সবচেয়ে বড় পাওনা। কারণ আমরা জানি যে জাভি হার্নান্দেজ সে বার্সায় কোচ হিসেবে ব্যাক করছে এবং সে অসাধারণ একটা কোচ। আমরা জানি আল সাদ কাতারের একটা দল এবং সেই ফার্স্ট ডিভিশন টিমের একটা দলকে সে খুব ভালোভাবে হ্যান্ডেল করে এসেছে এবং সে জানে যে কিভাবে কোচিং করাতে হয়। এবং সে বার্সেলোনার মতো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাবকে সে এখন কোচিং করাচ্ছে এবং আমি জানি যে মেসিও সেই রাস্তা ধরে এগোবে। তো দেখা যাক এখন মেসি কি করে। এখন শেষ বিশ্বকাপ এবং আমরা অনেকটা আবেগ আপ্লুত হয়ে যাই যে এমন একটা লেজেন্ড মেসি রোনালদো, তাদের দুজনকে আমরা খুব একটা বেশি বছর হয়তো বা ফুটবল খেলার থেকে দেখবো, তারপরে হয়তো বা আমরা দেখবো না। এখন আমাদের যে জেনারেশন 90 দশকের যে জেনারেশন, তারা আসলে মেসি রোনালদো তাদের দেখেই বড় হয়েছে। আমরা ছোটবেলা থেকে যদিও রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাকা তাদের দেখে বড় হয়েছে, কিন্তু ফুটবলটা যখন থেকে বুঝি তখন থেকে আসলে মেসি, রোনালদো, নেইমারকে 2010 থেকে আমরা মোটামুটি চিনি, 14 থেকে। তো মোটামুটি এই আর কি আমাদের কাছে লেজেন্ড আসলে তারাই, লিভিং লেজেন্ড বলা হয় তারাই। এবং ম্যারাডোনা, পেলে তারা যেহেতু এক সময়কার ছিল সেরা, এখন আমাদের কাছে আসলে মেসি, রোনালদো, নেইমারই সেরা। এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে ফিরবে? আমার কাছে মনে হচ্ছে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে ফিরতে পারে, কারণ সে যখন খুব ছোট ছিল তখন থেকেই সে বলতো যে আমার ড্রিম ক্লাব হলো রিয়াল মাদ্রিদ, আর তার সবচেয়ে পছন্দের খেলোয়াড় হচ্ছে CR7। এখন হয়তোবা সে রিয়াল মাদ্রিদে ফিরতে পারে এবং যেহেতু এই বছরটাই এমবাপ্পের শেষ বছর পিএসজিতে কন্ট্রাক্টে, সুতরাং আমি মনে করি যে মনে হয় রিয়াল মাদ্রিদেই ফিরতে পারে। এবং আমার কাছে মনে হয় মেসি, রোনালদো যাওয়ার পরে লা লিগার যে দৈরত বা লা লিগার যে জৌলুস ছিল সেটা আসলে অনেকটাই কমে গিয়েছে। এখন আমি মনে করি যে রিয়ালে যদি এমবাপ্পে ফিরে এবং বার্সায় যদি হল্যান্ড, এলিং হল্যান্ড আছে একজন, বরুসিয়া ডর্টমুন্ডে খেলে,
এখন তিনি এবং এমবাপ্পে যদি আসে তাহলে আমার কাছে মনে হয় নেক্সট জেনারেশন আরেকটা মেসি রোনালদোর মতো কিছুটা দ্বৈরথ দেখতে পারবে এই দুইজন সুপারস্টার, এমন করে ফিউচার সুপারস্টার এই দুইজনই। এবং খুব লা লিগা আবার নতুন করে ফিরে পাক, কারণ আমরা জানি ওয়ার্ল্ডের টপ যদি লিগ ধরতে চাই সেখানে অবশ্যই ইংলিশ প্রিমিয়ার লিগ থাকবে, এবং তারপরেই আমার কাছে মনে হয় যে লা লিগাটা প্রতিযোগিতাপূর্ণ একটা লিগ মনে করি। এতক্ষণ তো বাহিরের দেশের ফুটবলের কথা হলো, এখন বাংলাদেশের দিকে আসি। বাংলাদেশের ফুটবলের কি অবস্থা? বাংলাদেশের ফুটবল আসলে গত 5 বছরে মোটামুটি একটা অবস্থানে এসেছে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যেরকম আশানুরূপ ফল আমরা পাই না। কারণ আমরা জানি যে আবাহনী, আমরা এক সময় আব্বু বা চাচারা এক সময় আবাহনী মোহামেডানের ম্যাচ শুনলে গ্রাম থেকে চলে আসতো, এবং টিকিটই পাওয়া যেত না, এবং পুরো ঢাকা শহরে মানে ফ্ল্যাগ দিয়ে ভরে যেত। আমরা এখনকার সময় ওয়ার্ল্ড কাপে যেরকম আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির ফ্ল্যাগ দিয়ে পুরা ঢাকা শহর মনে হয় যে ছাদটা পুরো একদম রঙিন হয়ে যায়। তাই ওই আগের মতোই মনে করেন যে এখনকার সময় বাংলাদেশের ফুটবলটা খুব একটা আগায়নি, যদিও আমাদের যেই লিগগুলো আছে, ঢাকা লিগ, বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেগুলো হচ্ছে, ওখানে ইনভেস্ট অনেক বেশি হচ্ছে আগের থেকে। যেমন বসুন্ধরা কিংস, তারা একটা প্রফেশনালিজম দেখাচ্ছে, আমরা জানি তাদের একটা ফুটবল মাঠ তৈরি করছে, তারা একটা নিজস্ব একাডেমি আছে, তাদের আন্ডার 17, হ্যাঁ অবশ্যই বাংলাদেশের প্রথম প্রফেশনাল একটা দলের হ্যাঁ নিজস্ব মাঠ হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে এটা একটা শুরু বাংলাদেশের ফুটবল আগানোর জন্য। বাংলাদেশের ফুটবল আগাতে হলে আমরা যে ধরনের ট্যালেন্ট দরকার, আমি মনে করি নতুন নতুন ট্যালেন্ট হান্ট করা উচিত। আমরা আগে জানতাম যে গ্রামীণ ফোন, রবি, তারা বিভিন্ন পেসার হান্ট করতো ক্রিকেটের ক্ষেত্রে। আমরা চাই ফুটবলের ক্ষেত্রেও এরকম বিভিন্ন জেলা ভিত্তিক দলগুলো ম্যাচ খেলিয়ে সেখান থেকে ভালো ফুটবলার আনা উচিত। এখন আমার কাছে মনে হয় যে ইনভেস্ট বাড়ছে, কিন্তু প্রপার যেই ব্যবস্থাপনা দরকার, আমরা জানি বাফুফে যথেষ্ট কারাপ্টেড একটা মানে বলা যায় ইন্ডাস্ট্রি। এখন এই করাপশন থেকে যদি না বের হতে পারে, ক্রিকেটটাও সেম। আমার কাছে মনে হয় যে সংগঠক হিসেবে সালাউদ্দিন ফুটবলে খুব একটা বেশি কিছু করতে পারেনি। তা আমি মানে ওয়ার্ল্ডের মানে আগেরকার সময়ে দক্ষিণ এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিলেন সালাউদ্দিন। এখন তখনকার সময় তিনি খেলোয়াড় হিসেবে যতটা জনপ্রিয় ছিলেন, আমরা সংগঠক হিসেবে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন পোস্টগুলো দেখি, তার নামে আসলে অনেক অভিযোগ, এবং এই অভিযোগগুলো আসলে যাহা রটে তাহা কিছু হলেও ঘটে, এরকম একটা কথা প্রবাদ আছে। সুতরাং আমি মনে করি সালাউদ্দিনের একটা সময় এসেছে বাংলাদেশে ফুটবলে কিছু করার। নতুন নতুন স্টেডিয়াম করতে হবে, নতুন নতুন একাডেমি করতে হবে, এবং বয়সভিত্তিক যেই টুর্নামেন্টগুলো আছে সেগুলো অবশ্যই মানে খেলাতে হবে, এবং এই টুর্নামেন্টগুলো হওয়ার মাধ্যমে কিন্তু প্লেয়ারগুলো বের হয়। বাফুফের নির্বাচন পদ্ধতিটা আমার একদম অপছন্দ। অবশ্যই আমার কাছে মনে হয় যে খুবই জটিল। এই পদ্ধতিতে মনে হয় না সালাউদ্দিনকে সরানো যাবে। না, সরানো যাওয়ার কথা না, কারণ তিনি মানে আমার কাছে মনে হয় এটা একটা সিন্ডিকেটের মতো। মানে প্রত্যেক বছরই আসলে কিছু কিছু নতুন নতুন প্লেয়ার আসবে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু সংগঠক যদি ভালো না হয়, একটা সংগঠক আদর্শ সংগঠক না হতে পারলে আসলে সেখান থেকে কাজ করাটা অনেক কঠিন, এবং খেলোয়াড় হিসেবেও বের হওয়া কঠিন। আমি নিজেও আবাহনী এবং আরামবাগে একাডেমি প্লেয়ার ছিলাম, এবং সেখান থেকে আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে পাইপলাইনটা, সেখানে অনেক ট্যালেন্টেড ফুটবলার আছে, কিন্তু তারা আসলে ওই প্ল্যাটফর্মটা পাচ্ছে না, দেখেই আসলে বাংলাদেশের ফুটবলটা যেরকম আগানোর কথা ওরকম আগাচ্ছে না। তবে আমরা বিশ্বাস করি, আমরা তো আশায় থাকি সবসময় যে বাংলাদেশ একসময় ওয়ার্ল্ড কাপ খেলবে, এশিয়ান গেমস খেলবো, এবং সেখান থেকে আমরা সেটা তো কাতারেই খেলার কথা ছিল। হ্যাঁ, আমাদের কাজী সালাউদ্দিন তো যখন ক্ষমতায় আসছিল প্রথম, তখন সে তো বলছিলই যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, 22-এ খেলবো। এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়া যেভাবে প্ল্যান করে ফুটবলটা আগাচ্ছে, আসলে তারা প্রচুর ইনভেস্ট করতেছে। তাদের যেই আইসিএল একটা টুর্নামেন্ট হয়, ইন্ডিয়ান সুপার লিগ, সেখানে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারগুলো নিয়ে আসতেছে, এবং ইনভেস্ট ছাড়া আসলে প্রপার প্ল্যান ছাড়া আপনি কখনোই যে কোনো ক্রিকেট বা ফুটবল যে কোনো স্পোর্টসেই আপনি আগাতে পারবেন না। শুধু কোচ আনলেই হয় না, কোচ আনলেই হবে না। হ্যাঁ, অনেক, কারণ আমরা জানি যে খুব নামি দামি কোচও আনা হয়েছে। লাস্ট 10 বছরে 8টা কোচ বাফুফে চেঞ্জ করছে, এবং এই 8টা কোচ আসলে খুব একটা যে বড় সাফল্য এনে দিতে পারছে আমরা তা না। জেমি ডে একটা কোচ ছিলেন কিছুদিন রিসেন্ট, তিনি কিছুটা সাফল্য দেখাতে পারলেও আসলে বাকিরা খুব একটা স্থায়ী ছিলেন না। তারা খুব স্বল্প মেয়াদে আসছেন, কাজটা করে বেতনটা নিয়ে চলে গিয়েছে। আমরা জানি যে আমাদের জামাল ভুঁইয়া, তিনি লা লিগায় কমেন্ট্রি করতে যান মাঝে মাঝে বিভিন্ন ইয়েতে। তো
তিনি খুব নামকরা একজন ফুটবলার হয়ে গিয়েছেন, যদিও সোশ্যাল মিডিয়া হয়ে গিয়েছেন। আমরা তার কাছ থেকে খেলাটা আরও ভালো আশা করছি। আমি তার যে পটেনশিয়াল আছে সেই অনুযায়ী তিনি আরও ভালো সার্ভ করবে দেশের জন্য, সেটাই আমরা চাই। জামাল ভুঁইয়াকে এখন মনে হচ্ছে যে ফুটবল থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে তাকে বেশি দেখা যায়। বেশি আছে, হ্যাঁ, এখন এইটাই আসলে কথা। আমরা মেসি, নেইমার, তাদেরও, রোনালদো, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকে, কিন্তু তারপরেও তারা খেলার সময়টায় আসলে ডিসিপ্লিন থাকে। আমরা জানি আপনি ঠিকমতো প্র্যাকটিস করতে হবে, আপনার ফুড হ্যাবিটটা ঠিকমতো রাখতে হবে, আপনাকে জিম করতে হবে। কিন্তু ফুটবলার হতে হলে খুব পরিশ্রম করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সুতরাং আমরা জানি আমাদের বাংলাদেশি ফুটবলাররা এখন ফিজিক্যালি অনেক ফিট আগের থেকে। আমরা জানতাম যে আগের যে ফুটবলাররা ছিল, আমি কোনো নাম মেনশন করবো না, কিন্তু আগেরকার ফুটবলারদের ফিটনেস নিয়ে অনেক সমস্যা ছিল, কিন্তু এখনকার দিনে ফিটনেসটা অনেক ভালো ইমপ্রুভ হয়েছে। আমরা জানি স্কিলগুলো যেন স্কিল নিয়ে অনেক কাজ করবে এবং সেটা নিয়ে অনেক কাজ করবে। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আশাজনক জায়গা হচ্ছে নারী ক্রিকেট নারী, হ্যাঁ, নারী এটা ফুটবল নিয়ে তোমার কি? নারী ফুটবল দল যথেষ্ট ট্যালেন্টেড। আমরা জানি যে একটা স্কুল আছে, সেটা আমি ঠিক নামটা মনে আসতেছে না, সেই স্কুল থেকেই ম্যাক্সিমাম প্লেয়ার আর কি ন্যাশনাল টিমে চলে আসছে। এবং ফুটবল অনেকটাই জনপ্রিয় কিছু কিছু এরিয়াতে, যেরকম পার্বত্য এলাকায় মেয়েরা অনেক এগিয়ে আছে এদিক এগিয়ে থেকে। এবং আমরা জানি যে বাংলাদেশের বেশ Fitness কিছু দিক দিয়ে। ফিটনেসের দিক থেকে, প্লাস তাদের ফুড হ্যাবিটও অনেক যথেষ্ট ডিসিপ্লিন, তারা ওইভাবেই নিজেদের মেনটেন করে। এবং বাংলাদেশে বেশ কিছু ফুটবলার কিন্তু বাইরের দেশে, বাইরে জনপ্রিয় লিগগুলো খেলতে যাচ্ছে, যেমন মালদ্বীপের লিগে আছে 2-3 জন প্লেয়ার। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশের ফুটবল টিমের মধ্যে ক্রিকেট মানে ছেলেদের থেকে মেয়েরা অনেকটাই এগিয়ে, এবং তারা যেরকম ফ্যাসিলিটি পায় তার থেকে অনেক বেশি কিছু রেজাল্ট আমাদের এনে দিচ্ছে। এবং আমরা মনে করি যে তারা আরও বেশি ফ্যাসিলিটি পেলে আরও ভালো কিছু করতে পারবে। এটাই প্রত্যাশা এটা আমাদের। প্রত্যাশা। এবং আমরা মানে ফুটবলে ছেলে এবং মেয়ে দুইটা দলই ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো, সেই প্রত্যাশাই করি। কারণ আমরা আর কত আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির পিছনে দৌড়াবো নিজের দেশ বাদ দিয়ে। একসময় আমরাও চাই যে প্রত্যেকটা ছাদ বাংলাদেশের ফ্ল্যাগে ছেয়ে যাক, এবং এরকম স্বপ্নই আমরা দেখি। হয়তো বা আমাদের জেনারেশন না পারলেও পরের জেনারেশন পারবে, এটা ইনশাআল্লাহ পারবে। তবে সব থেকে আশাবাদী আমি মেয়েদের দলটা নিয়ে, মেয়েদের দলটা নিয়ে। মেয়েরা যথেষ্ট ভালো রেজাল্ট আনতেছে, এবং রেজাল্টটাই দিন শেষে সব। আসলে ফুটবল এমন একটা খেলা, এটা আসলে 10 সেকেন্ডে খেলার মোড চেঞ্জ হয়ে যায়। আমরা জানি যে গোল আসলে কিভাবে হলো, তার থেকে বড় কথা হলো রেজাল্ট। আপনি যদি পুরো ম্যাচটা খারাপ খেলেন কিন্তু একটা গোল রিফ্লেকশনে গোল খেয়ে গেলেন, মানে দিয়ে ফেললেন, সেটাই কিন্তু মানে রেজাল্ট হিসেবে থাকে ফিফার কাছে। সুতরাং আমরা জানি যে স্কিলের পাশাপাশি আমাদের স্কোরার দরকার। আমাদের ফুটবলে সবচেয়ে বড় সমস্যা হলো স্ট্রাইকার পাওয়া যাচ্ছে না, আমাদের কোয়ালিটিফুল স্ট্রাইকার নাই। আমরা পুরো লিগটাই আমরা চালাই আসলে বিদেশি প্লেয়ারদের উপরে। আমরা দেখি যে টপ 3, 4, 5 গোল স্কোরার মধ্যে ম্যাক্সিমাম বিদেশিই থাকে। সুতরাং আমরা চাই যে একজন ভালো প্রপার একজন জেনুইন স্ট্রাইকার, যে আমাদের ন্যাশনাল টিমে খুব বেশি বেশি গোল করবে এবং দলকে জিতাবে। আচ্ছা, বাংলাদেশ ফুটবল টিমের নতুন কোচ আসছে, ওনার সম্পর্কে কি ধারণা? উনি আসলে ভালো করতে পারে। আসলে আমার কাছে মনে হয় যে কোচ সবাই 19-20 আর কি, মানে প্রত্যেকটা কোচেরই যথেষ্ট স্কিল আছে, তারা অনেক ভালো কিছু করার জন্যই আসে। কিন্তু দিন শেষে আসলে আমাদের প্লেয়াররা সেটা নিতে পারছে কি না সেটা দেখতে হবে। কারণ আমরা জানি ভাষাগত একটা সমস্যা থাকে, প্লাস হলো তাদের যেই চিন্তাভাবনা, তাদের লাইফস্টাইল, তারা ওইভাবে চিন্তা করে। একটা বাইরের কোচ আমরা যদি ধরি যে স্প্যানিশ আর ইংল্যান্ডের একজন কোচ যদি আসে, তিনি তার মতো করে তার দেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু চিন্তা করবে। কিন্তু আমাদের দেশের লাইফস্টাইল বলি, ফুড হ্যাবিট বলি, আমাদের চলাফেরা সব কিছুই ডিফারেন্ট। সুতরাং আমাদের প্লেয়াররা যদি ওই কোচের সাথে অ্যাডাপ্ট করতে পারে, কোচের চিন্তাভাবনার সাথে যদি মিশ্রণ হয়, তাহলেই আমি মনে করি ভালো হবে। এবং ডিসিপ্লিনের উপরে আসলে কিছুই নেই, সাফল্যের পিছনে ডিসিপ্লিন মাস্ট। সব থেকে আকর্ষণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের এখন যা অবস্থা, আসলে কি অবস্থা এখন বাংলাদেশের ক্রিকেট আসলে গত 1 বছর ধরে, মানে করোনার পর থেকে আসলে আমার কাছে মনে হয় যে অনেকটা ছন্ন ছাড়া। কারণ অনেকগুলো ইস্যু আছে যেগুলো নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলি বা আমাদের মিডিয়া যারা আছে তারা অনেক কথাবার্তা বলছে, সেগুলো আমি টানতে চাচ্ছি না। কিন্তু আমার কাছে বড় কথা হলো 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যেরকম পারফরমেন্স করেছে, ওভারঅল খুব ভালো পারফরমেন্স না করলেও ইন্ডিভিজুয়ালি কিছু মানে সুপার পারফরমেন্স পেয়েছি। যেমন সাকিব অসাধারণ খেলেছে, আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সাকিব অন্যতম দাবিদার ছিলেন।
যদিও সেমিফাইনালে যেতে পারেন না বলে হয়তো বা মানে বেশ কিছু হিসাবের কারণে তিনি পাননি। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বর্ণ সময় পার করেছেন সাকিব 2019 ওয়ার্ল্ড কাপে, এবং তারপর থেকে আসলে কেন যেন 2020 সাল থেকে বাংলাদেশকে অনেকটা ছন্নছাড়া দল হিসেবেই দেখছি। এখন সেটা আসলে কোচের ইস্যু থাকতে পারে, প্লেয়ারদের আমরা জানি যে বাইরে থেকে অনেক কিছুই শুনি, এখন ভিতরের মাঠের ভিতরের খবর আমরা জানি না। এখন আমরা অনেক সময় শুনি যে তামিমের সাথে মাহমুদুল্লাহ বনিবনা হচ্ছে না, বা মাশরাফির সাথে বোর্ডের একটা খুব বড় একটা গ্যাপ থেকে গিয়েছিল। বেশ কিছু কারণে আসলে মানে ওয়ার্ল্ড কাপের পরেই মানে ওয়ার্ল্ড কাপ পরেই কিন্তু মাশরাফি ওই রকম দলে জায়গা পাননি। এবং আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেটের নিউক্লিয়াস বলা হয় মাশরাফিকে, কারণ মাশরাফি যেভাবে দলটাকে একটা দল হিসেবে সবসময় পরিচালনা করেন, মাশরাফি যাওয়ার পর থেকে আমার কাছে মনে হয় যে মানে নেতৃত্বের একটা অভাব আমি দেখছি, এবং বাংলাদেশে পটেনশিয়াল আছে কিন্তু আসলে ধারাবাহিকতার একটা যথেষ্ট অভাব আছে। সব থেকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সিলেকশন প্যানেল। আচ্ছা, বর্তমানে সিলেকশন প্যানেলটা এত বিতর্কিত, এটা নিয়ে আসলে মিডিয়াতে এত চর্চা হয়েছে, ভিতর থেকে তো আমরা অনেক কিছুই শুনি, ওই ঝামেলা, আম্পায়ারিং সমস্যা, এগুলা নিয়ে কি বলার আছে? আমার কাছে মনে হয় যে মানে সংগঠক বা ম্যানেজমেন্ট যারা আছে, আসলে ম্যানেজমেন্টে আমরা জানি প্রধান নির্বাচক যিনি আছেন মিনহাজুল আবেদিন নান্নু, তিনি আসলে কীরকম কাজ করছেন বা তার নামে আসলে অনেকগুলো অভিযোগ আমরা অনেক দিন ধরেই পাচ্ছি। তিনি তার একটা কিছু পছন্দের প্লেয়ার আছে তাদেরকে ঘুরে ফিরে খেলান, যারা সাব্বির রহমান ছিলেন, মেহেদী মিরাজকে শুধু টেস্টের জন্য রাখা হয়। তারপর আমরা জানি যে তামিমকে তার পছন্দের মানে টি-20তে তাকে খেলানো হবে না, এটা নিয়ে অনেক কথা শুনলাম। মুশফিককে উইকেট কিপিং করানো যাবে না, এটা নিয়ে অনেক কথা শুনলাম। তার মানে আমার কাছে মনে হয় যে নির্বাচকদের সাথে ক্রিকেটারদের একটা দূরত্ব তৈরি হয়ে আসছে, এবং এই দূরত্বটা অবশ্যই কমাতে হবে, কারণ একটা ক্রিকেট উন্নয়ন করতে হলে নির্বাচকদের সাথে ক্রিকেটারদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ, এবং ক্রিকেটারদের পারফরমেন্স করতে হবে। ক্রিকেটার যে পারফর্ম না করে তাহলে আসলে নির্বাচকরা ওইভাবে, এখন আসলে ব্যাকআপ খুব প্লেয়ার কম। যেমন আমরা দেখি ইন্ডিয়াতে একটা প্লেয়ার যদি একটু খারাপ খেলে তার জন্য ব্যাকআপ হিসেবে 3জন প্লেয়ার অটোমেটিক চয়েস হিসেবে থাকে এবং অটো চলে আসে, এবং তারা ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স করে। কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেটে ওই ঘুরে ফিরে ওই সৌম্যকেই খেলাতে হবে, সৌম্য না পারলে লিটন না পারলে মিঠুন না পারলে আসলে কাকে খেলাবে, মানে ওইরকম ধারাবাহিক প্লেয়ার নেই। এবং যারা দল থেকে বের হয়ে যায় তাদের মধ্যেও কেন যেন একটা গা ছাড়া ভাব কাজ করে, যে আমরা তো আসলে যা অ্যাচিভমেন্ট করেছি আর তো দরকার নেই। যেমন আশরাফুল, যদিও আমার দেখা সে টেস্ট টিমে জায়গা পাওয়ার মতো একটা প্লেয়ার, আমার কাছে মনে হয় যে সে যথেষ্ট কাজ করছে, এবং ঘরোয়া ক্রিকেটে তার কিছু পারফরমেন্স আছে যেগুলো জন্য আসলে সে টেস্ট ক্রিকেটে আবার করতেও পারে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটাকে একটু একটা লাইনে আনা উচিত, কারণ আমার কাছে মনে হয় আর বাংলাদেশ যে থিওরিটায় আগাচ্ছিল কিছুদিন আগে, যে 3টা ফরম্যাটে 3টা ক্যাপ্টেন থাকবে, আমার কাছে মনে হয় এটা খুব একটা বেশি যুক্তিযুক্ত না। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো বেশ কয়েকজন প্লেয়ার আছে। আমরা জানি যে মাহমুদুল্লাহ টি-20 ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছে, তামিম আছে ওয়ানডেতে, সাকিব ছিল এতদিন কিন্তু তার যে নিষেধাজ্ঞার পরে সে বের হয়ে গিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় টেস্টে আমার মমিনুল আছে। তা আমার কাছে মনে হয় কেমন যেন একটা গা ছাড়া ভাব, প্লাস হলো একটা অন্তর্দ্বন্দ্ব শোনা যাচ্ছে বাইরে থেকে। এখন আমরা তো আর আসলে বাইরে থেকে খুব একটা বোঝা যায় না দলের ভেতরে মানুষজন কীরকম রিয়েক্ট করছে, সেটা হলো বিষয়। আমরা চাই যে অন্তর্দ্বন্দ্ব যাই থাকুক না কেন, একটা দল হিসেবে 11 জন মানুষ, কারণ আমরা জানি বাংলাদেশ ক্রিকেট যখন খেলতে নামে শুধু 11 জন খেলে না, পুরো 17 কোটি মানুষ ওইখানে খেলে। সুতরাং তাদের আবেগ, ভালোবাসা, রাগ, অভিমান সব কিছুই থাকবে। এখন আমরা ভালো ক্রিকেটটাই দেখতে চাই, এবং এই ভালো ক্রিকেটটা দেখতে চাইলে ক্রিকেটারদেরও সেই ফিল্ডে আসতে হবে। খালি আয়নাতে দেখার কথা বলে বা এটা ওটা অসম্ভব, মানে এক কথা বলে আসলে লাভ নেই। খেলাটা আসলে মাঠে ওই 22 গজেই খেলতে হবে। বিপিএল মানে বিপিএলকে সবাই বলে বাংলাদেশ প্রবলেম লিগ, এটা কেন? আরে বিপিএল নিয়ে আসলে অনেকগুলো অভিযোগ আছে অনেক দিন থেকেই। আমরা জানি যে আইপিএলকে দেখে অনেকটা আইপিএল অনুকরণ করেই কিন্তু বিপিএলের সৃষ্টি ছিল, এবং বিপিএল এতগুলো সিজন পার করার পরেও কেন যেন আমার কাছে মনে হয় যে কোয়ালিটিটা যেরকম আসার কথা ছিল সেরকম হয়নি। আমরা জানি এবার ডিআরএস সিস্টেমটা নেই, এবং এত বড় একটা টুর্নামেন্ট, ওয়ার্ল্ডের মানে টপ 3-র মধ্যে যদি লিগ ধরা হয় ক্রিকেটে, তার মধ্যে বিপিএল সবাই বলে থাকে আর কি। এখন
এইরকম একটা লিগ যদি ডিআরএস ছাড়াই হয় তাহলে আমার কাছে মনে হয় যে এটার মানটা কতটুকু আছে বলে আমার কাছে প্রশ্ন আছে। আর আইপিএল যেভাবে প্রতিদিন তারা উন্নত করা ট্রাই করছে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছে, সেখানে বিপিএল আমার কাছে মনে হয় যে ঠিক ততটুকু নিচেই যাওয়ার একটা মানে পরিস্থিতি দেখা মানে যাচ্ছে। যত দিন যায় তত বিপিএল পিছাচ্ছে এবং আমার কাছে মনে হয় যে এইভাবে আসলে একটা লিগকে আপনি আন্তর্জাতিক মানের কখনোই করতে পারবেন না। কারণ একটা লিগকে আগাতে হলে সব কিছু মিলিয়ে ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন সব কিছু মিলিয়ে আসলে ইমপ্রুভ করতে হয়। আমার কাছে মনে হয় যে বিপিএল ডিআরএস থাকবে না, এটা আসলে আমরা মানতেই পারছি না। কারণ এত বড় একটা প্রযুক্তি, প্রত্যেকটা দল, আমরা জানি যে মানে বুড়াদের একটা লিগ চলে, আমরা জানি লিজেন্ডস ক্রিকেট, তো সেইখানেও কিন্তু ডিআরএস আছে। সেখানে বিপিএলের মতো একটা নামকরা মানে ফ্র্যাঞ্চাইজি লিগ যদি ডিআরএস ছাড়া থাকে, এটা আসলে মানুষজন কিভাবে নিচ্ছে আমরা জানি। সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে ওইটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু এখন বাকিটা আসলে অর্গানাইজার যারা আছে তারাই জানে আসলে কোন সমস্যার জন্য তারা আনতে পারে। আর বিপিএল খেলা দেখলে মনে হয় যেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা দেখতেছি। আচ্ছা, মনে হয় যে ইংলিশ প্রিমিয়ার লিগের দর্শকরা মানে চিল্লাচ্ছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, মানে ওই কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড তারা দিয়েছে আসলে বিপিএল এ, যেটা আসলে আমার কাছে মনে হয় যে ইপিএল এর ম্যাচগুলো থেকে কাট করে দর্শকদের সাউন্ডগুলো তারা লাগাইছে। তা আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে বিপিএলটাকে আরও আগানো উচিত। কারণ আমাদের দেশে টি-20তে আসলে ওই রকম বড় কোনো লিগ নেই, শুধুমাত্র বিপিএল ছাড়া। আর বিপিএলে আরও নামি দামি ক্রিকেটাররা আসবে, আমরা মনে করি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আসবে, ইন্ডিয়ানরা আসবে, তারপরে ইংল্যান্ডের প্লেয়ার আসবে। তারা খুব একটা কিন্তু তাদেরকে আমরা বিপিএলে দেখিই না। সুতরাং আমরা মনে করি মান বাড়াতে হলে আপনাদেরকে ক্রিকেটার আনতে হবে যথেষ্ট ভালো ভালো মানের, এবং সাথে সাথে মানে ম্যানেজমেন্টেও একটা আমূল পরিবর্তন দরকার। আমরা চাই নতুন নতুন প্রযুক্তি আসবে, আমরা নতুন প্লেয়ার পাবো, আমাদের লোকাল যারা প্লেয়ার আছে তারা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করে আমরা মনে করি যে আরও উপকৃত হবে। এবং টি-20 যেভাবে দিন দিন জনপ্রিয় হচ্ছে, আমার কাছে মনে হয় যে বিপিএলটা খুব ফ্যাক্ট আমার কাছে। কারণ মানে প্রস্তুতির জন্য বিপিএলের থেকে বড় কিছু বাংলাদেশের জন্য নাই। সুতরাং বিপিএলের ইমপ্রুভ করতেই হবে। মিরপুরের মাঠ যেন অন্য কথা বলে, কারণ বিপিএলে যা দেখছি আসলে খুব মানে আমার কাছে রহস্যজনক লাগছে। কারণ মানে দিনের বেলা ম্যাচগুলো হয় লো স্কোরিং, রাতেরগুলো আবার একটু হাই স্কোরিং হচ্ছে। এটা আসলে ক্রিকেটের যারা কিউরেটার আছে, নিয়ে যারা কাজ করে, গামিনী সিলভা, তিনি অনেক দিন ধরে আছেন, শ্রীলঙ্কান আমরা জানি, এবং তিনি আসলে আর কতটুকু তিনি আমাদেরকে দিতে পারবেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। নতুন করে আরও কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা, নতুন আরও এক্সপিরিয়েন্স কাউকে আনা যায় কিনা, সেটা নিয়েও আমাদের চিন্তা করতে হবে। এবং পিচ নিয়ে আমাদের কাজ করার আছে, কারণ আমরা জানি যে আমরা যত বেশি ভ্যারাইটি টাইপের পিচ আমরা বানাতে পারবো, যেমন সিলেটে একরকমের পিচ যদি আমরা বানাই, চিটাগাঙে একরকমের পিচ বানাই, বাউন্সি যদি একরকমের বানাই, আমরা যদি ব্যাটিংয়ের যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য একরকমের পিচ বানাই, তাহলে হবে কি মানে এক একটা কন্ডিশনের সাথে সাথে প্লেয়াররা, ব্যাটসম্যানরা, বলাররা সবাই আসলে মোটামুটি অ্যাডজাস্ট করার একটা সুযোগ পাবে। কারণ আমরা জানি বাইরের যে দেশগুলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে গেলে বাউন্সি পিচে বাংলাদেশের প্লেয়াররা বলই দেখে না আসলে, আমার কাছে মনে হয়। বিপিএল এর পরে কিন্তু সাউথ আফ্রিকা ট্যুর আছে। সুতরাং এই দেশগুলো যেতে হলে আপনাকে বাউন্সিং পিচগুলো খেলতে হবে, এবং বল যথেষ্ট হাই থাকবে, অনেক গতি থাকবে। এবং আমাদের দেশে কেন যেন পেসারদের দিন দিন স্পিড কমে যায়। মানে একটা সময় যখন ইয়াং অবস্থায় দলে ঢুকে তখন 140-এ বল করলে আস্তে আস্তে দেখা যায় 138, 25, 30 এরকম চলে আসে। সুতরাং সেদিক থেকে আমি আবার খুব তাসকিনকে আমার কাছে মনে হয় সে তার ফিজিক দিক থেকে অনেক ইমপ্রুভ করছে এবং তার স্পিড যথেষ্ট ভালো। তাসকিন, রুবেল, শরীফুল আমার কাছে মনে হয় তারা যথেষ্ট পরিশ্রমী, এবং তাদেরকে যদি একটু পরিচর্যা করা হয় তারা আরও ইমপ্রুভ করতে পারবে। এবং পেস ইউনিটটা আমাদের খুব প্রমিজিং, এবং আমরা মনে করি যে সামনে ওয়ার্ল্ড কাপ যেটা আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটা বাংলাদেশের পেসাররা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যতটুকু জানি যে সাউথ আফ্রিকা ট্যুরকে কেন্দ্র করে বগুড়া স্টেডিয়াম শহীদ চান্দু, এখানে কন্ডিশনিং ক্যাম্প হবে। যেহেতু ওইখানকার উইকেট যতটুকু শুনছি যে বাউন্সি উইকেট, যেমন সাউথ আফ্রিকার ক্যাপটাউন, ওইখানকার উইকেটগুলো অনেক বাউন্সি হয়, তো ওইটার সাথে কিছুটা মিল শহীদ চান্দু বগুড়া স্টেডিয়ামটা মিল আছে। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হতে পারে, এবং আমার কাছে মনে হয় যে এইভাবেই প্রস্তুতিটা নেওয়া উচিত। কারণ দক্ষিণ আফ্রিকায় গেলে আপনি কখনোই আশা করতে পারেন না বল টার্ন করবে। প্রত্যেকটা বল আসবে 145 প্লাস গতিতে, কারণ সাউথ আফ্রিকার প্রত্যেকটা বলারই 140 প্লাস তাদের স্পিড। সুতরাং আমি মনে করি যে প্রত্যেকটা
বলারকে ফেস করার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশে থাকতে হবে। ব্যাটসম্যান আমি যারা আছে তারা যথেষ্ট পরিমাণে ট্যালেন্টেড ব্যাটসম্যান, শুধুমাত্র ধারাবাহিকতার অভাব এবং আমার কাছে মনে হয় মনোযোগের অভাব। তারা যথেষ্ট মনোযোগী না। এখন আমি মনে করি ক্রিকেটে আপনাকে পরিশ্রমী হতে হবে, যথেষ্ট অনুশীলন করতে হবে। আমরা জানি যে ইন্ডিয়ান যে ক্যাপ্টেন, এক্স ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি, তার কিছু অনুশীলনের ভিডিও দেখেছি। একটা টেকনিক উনি যদি ফেল করে তিনি বারবার ওটা ট্রাই করেন, কারণ তার কথা হলো যে আমি যতক্ষণ পর্যন্ত ওটা অ্যাপ্লাই না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি অনুশীলন করব। সুতরাং বাংলাদেশের অনেকগুলোই তো উদাহরণ আছে এরকম, তারা সেটা দেখে অন্তত নিজেদেরকে আরও ইমপ্রুভ কীভাবে করা যায় সেটা ভাবা উচিত। বিপিএল এর পরেই কিন্তু আফগানিস্তান টিম আসতেছে। আফগানিস্তান আমার কাছে মনে হয় যে আমাদের উইকেটগুলো যেহেতু স্পিন সহায়ক, সেহেতু আমাদের জন্যই তো থ্রেট জিনিস। অবশ্যই, কারণ ওয়ার্ল্ডের টপ স্পিনারের মধ্যে রাশিদ খান আছে, মুজিবুল্লাহ আছে, নবী আছে। তা আমার কাছে মনে হয় যে আফগানিস্তান একটা ব্ল্যাক হর্স, মানে তারা আসলে যে কোনো টিমকে যে কোনো ফরম্যাটে হারাতে পারে, কারণ তাদের সেই ক্যাপাবিলিটি আছে। এবং আন্ডার-19 টিম কিন্তু আজকে সেমিফাইনাল উঠছে কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশ যথেষ্ট ভালো টিম এবং আমার কাছে মনে হয় যে তাদের যেই আন্ডার-19-এর যে প্লেয়ারগুলো আছে বাংলাদেশের, তাদেরকে যদি পরিচর্যা করা যায়। বাংলাদেশ না, আমি বলতেছি যে আফগানিস্তান টিম। ও আচ্ছা, আজকে কিন্তু আন্ডার-19 টিমটা সেমিফাইনাল উঠছে, শ্রীলঙ্কাকে হারায়। আচ্ছা, মানে আমরা জানি ওয়ার্ল্ড কাপ চলতেছে আন্ডার-19 এবং সেখানে আফগানিস্তান তো আছে, আমাদের বাংলাদেশিরাও কিন্তু ছিল এবং তারাও যথেষ্ট ট্যালেন্টেড। কারণ আমরা জানি লাস্ট যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, সেখানে বাংলাদেশ আকবর আছে, শরীফুল ছিল, তারাই কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ এনে দেয় আন্ডার-19-এর। সুতরাং বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি আছে এবং আন্ডার-19-এর যে আফগানিস্তান টিমটা আছে তারাও যথেষ্ট পরিমাণ ভালো কাজ করছে এবং ভালো খেলা দিচ্ছে। আমার কাছে মনে হয় যে নবীদের পরে তারাই উত্তরসূরি জাতীয় দলে খেলার মতো। এবং নবীদেরকে ফেস করতে হলে অবশ্যই আপনাকে স্পিন ট্র্যাক, যেহেতু আমাদের উপমহাদেশের কন্ডিশন, আমরা আসলে হুট করে পেস ট্র্যাক বানাতে পারবো না। সুতরাং আমাদেরকে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। তাদের বোলিং অ্যাকশনগুলো আমাদের দেখতে হবে নতুন করে কিভাবে কি করা যায়। বাংলাদেশ টিমের কোচ ডোমিঙ্গো, সে কি থাকবে? আমার কাছে মনে হয় আসলে তিনি মানে একটা কোচ তখনই ভালো হয় যখন প্লেয়ারদের সাথে তার কানেকশনটা খুব ভালো থাকে। যেমন আমরা জানি জেমি সিডেন্স, ডেভ হোয়াইটমোর ছিল, মানে তারা, হাথুরু সিংয়ের কথা যদি বলি, তারা যথেষ্ট পরিমাণে প্লেয়ারদের সাথে ইন্টারাকশন খুব বেশি ছিল। মানে একটা প্লেয়ারের সাথে তার, আমরা জানি মাশরাফির সাথে সিডেন্সের খুব বেশি বনিবনা ছিল না তখনকার সময়, সিডেন্সের আমলে। কিন্তু তারপরেও মাশরাফি কিন্তু কিছুদিন আগে রিসেন্টলিও বলে দিয়েছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচ ছিলেন জেমি সিডেন্স, কারণ তিনি আসলে একটা প্লেয়ারকে রিড করতে পারতেন। এই কন্ডিশনে কোন প্লেয়ারটা কখন তার ভিতর থেকে খেলাটা বের করতে হয় সেটা তিনি জানতেন। সুতরাং আমি হাই প্রোফাইল কোচ আনলেই যে আসলে আমরা খুব বড় কোনো সাফল্য পাবো তা না। ইন্ডিয়া যেরকম তারা লোকাল কোচ দিয়েও কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে, রবি শাস্ত্রী ছিলেন, রাহুল দ্রাবিড় কোচিং করাচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের লোকাল কোচদেরও একটু সুযোগ দেওয়া উচিত। তার মধ্যে টপ ফেভারিট হিসেবে সালাউদ্দিন আমি জানি যে তিনি, সাকিব, তামিম, মুশফিক, তাদের সবারই কোচ। আমার কাছে মনে হয় যে আসলে প্রত্যেকটা কোচেরই 19-20 ট্যাকটিক্স আছে। এখন সেই অনুযায়ী আসলে কোচরা কীরকম অ্যাপ্লাই করছে তার ট্যাকটিক্সগুলো, সেটা হলো বড় কথা। তবে আমার কাছে মনে হয় পরিবর্তন দরকার। রাসেল ডোমিঙ্গো যথেষ্ট পরিমাণে সুযোগ পেয়েছেন এবং তার ট্যাকটিক্স কিছু মুহূর্ত ক্রুশিয়াল টাইমে আসলে আমার কাছে মনে হয় খুব নড়বড়ে। মানে আপনি যদি বলেন যে একটা গুরুত্বপূর্ণ সময়ে একটা ট্যাকটিক্স চেঞ্জ করা বা একটা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একটা প্লেয়ারকে দিয়ে, মানে যারা বাইরের প্লেয়াররা আছে তারা অনেক সময় পানি নিয়ে ব্যাটসম্যানদের কাছে যায়, তাদেরকে দিয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া, সেগুলো সম্পর্কে আমরা খুব একটা দেখিনি, আমার নজরে পড়েনি। আমার কাছে মনে হয় যে একটা পরিবর্তন দরকার এবং সেটা যে কোনো কোচ আসলেই হতে পারে। তবে ক্রিকেটারদের নিজ থেকে খুব ভালো পারফরমেন্স করতে হবে। আর জেমি সিডন্স কিন্তু শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক কোনো করে না, সে কিন্তু ঘরোয়া লিগও কিন্তু দেখে। অবশ্যই, মানে কাজটা হচ্ছে এটা আর কি। জেমি সিডেন্স যথেষ্ট পরিশ্রমী একজন কোচ এবং তিনি খুব কমই তার সময়ে আসলে তিনি দেশের বাইরে চলে যায়, কারণ তিনি যথেষ্ট বেশি সময় কাটিয়েছে। তিনি ঘরোয়া লিগগুলা দেখেন, তিনি ঘরোয়া যে ম্যাচগুলো ছিল সেগুলো পর্যবেক্ষণ করে সেখান থেকে প্লেয়ার এনে তিনি খেলিয়েছেন। তো আমরা জানি যে তিনি যথেষ্ট পরিমাণ পরিশ্রমী কোচ এবং যেহেতু তিনি আগে একবার কোচিং করিয়ে গিয়েছেন, তার পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি আরও হয়তো ভালো কিছু দিতে পারবেন। ব্যাটিং পরামর্শক হিসেবে হয়তো বা বাংলাদেশ
নিয়ে এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় বিপিএল চলতেছে আর ডোমিঙ্গো ছুটিতে আছে। ছুটিতে আছে, সুতরাং এটা আসলে আমাদের হতাশ করে, কারণ একটা ন্যাশনাল টিমের কোচ, ন্যাশনাল টিমের সবচেয়ে মানে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে, সেখানে তিনি থাকছেন না। তার থাকাটা খুব জরুরি ছিল, কারণ সেখান থেকে তিনি প্লেয়ার পিক করতে পারতেন। যারা টপ পারফর্মার ছিল সেখান থেকে তিনি একটা নতুন করে কাউকে সুযোগ দিলেও দিতে পারতেন। যেহেতু এখন তিনি নাই, তাকে টিভিতে বসেই সিলেকশন করতে হবে। আজকে শেষ হলো টপ। দেখেন আমি এখনই মুকুল চলে আসছে। হচ্ছে টমেটো, হচ্ছে সফেদা গাছ। ওই দিন বলছিলাম আমি আপনাদের। দেখেন অনেকগুলো সফেদা হয়েছে। গাছে ভরে গেছে একদম। পেঁপে, এই দেখেন একটা গাছে অলরেডি আম ধরে গেছে। মেহেদি গাছ,
এটাকে বলে মোরগ ফুল। ওই যে দূরে মিরপুর স্টেডিয়াম। এখানেও টমেটো গাছ আছে। লাল শাক, এটা মেবি লিচু গাছ হবে, শিওর না। আপনারা যদি জেনে থাকেন তাহলে জানায়েন। দেখেন সিম, পেয়ারা গাছ, পেয়ারা মেবি থাইল্যান্ডের জাত। এই যে দেখেন এখানে আমার টমেটো গাছ। দেখেন বেগুন হয়েছে। তিনটা বেগুন গাছ এখানে। সিসিটিভি ক্যামেরা আছে, সাবধান। আর একটা পরীক্ষা শেষ তবে বেশি দিন নাই। ওইখানে
ধন্যবাদ।